আজকে চলে এসেছি এমন এক মঠে, এখানে আসলে আপনারা পুরীর জগন্নাথ দেবের কলেবর দর্শন করতে পারবেন। পুরী ধামে জগন্নাথ দেবকে দর্শন করলে আপনারা যে শান্তি পাবেন, যে পুণ্য অর্জন করবেন, এই জগন্নাথ মন্দিরে বা এই মঠে এসেও আপনারা মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে সেই শান্তি পাবেন, সেই পুণ্য অর্জন করতে পারবেন। তবে এই মন্দিরে কিন্তু জগন্নাথ দেব একা রয়েছেন। জগন্নাথ দেবের সঙ্গে এখানে দেবী সুভদ্রা এবং বলভদ্র নেই। তো বন্ধুরা, কোথায় এই মন্দির, আপনারা এসে কীভাবে পৌঁছবেন, এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, মন্দির খোলার টাইম কখন, এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতটি জানতে পারলে আমারও খুব ভালো লাগে, আমি ভিডিও করতে আরও উৎসাহিত হই। সেই কারণে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তার আগে আপনারা আমায় যারা চেনেন না, আমি হলাম আপনাদের শুভ, আর আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা। এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি এখন চাকদহ স্টেশনে। চাকদহ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমি নেমেছি। এবারে 1 নম্বর প্ল্যাটফর্মের একদম লাস্টের দিক দিয়ে বাইরে বেরোবো, তারপরে দেখা যাক ওখান থেকে কি পাওয়া যায়। চাকদহ স্টেশনে আসলেই প্ল্যাটফর্মেই দেখতে পাবেন এরকম একটা অপূর্ব সুন্দর কালী মন্দির রয়েছে, যেটা একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছে। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে এই মন্দিরটা। আচ্ছা, 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে একদম আমি লাস্টের দিকে চলে এসেছি। যেদিকে শিয়ালদা যাচ্ছে সেই দিক থেকেই হেঁটে একদম লাস্টের দিক দিয়ে এই যে বেরোলাম। দেখুন এখান থেকে সামনে এখানে দেখুন টোটো স্ট্যান্ড আছে। এই টোটোগুলো কিন্তু যাবে না, আপনাদের এইখান থেকে বেরিয়ে যেতে হবে থানার মোড়। তো চলুন, এখান থেকে থানার মোড় অবধি যেতে 2-3 মিনিট সময় লাগবে। এই যে বাঁ দিকের এই রাস্তাটা দিয়ে আমি এবার একটু এগিয়ে যাব সামনের দিকে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিছুটা এসেই দেখুন একদম চলে এসেছি এই মেন রোডে। এই যে এদিকে হচ্ছে রেলগেট, এই যে, আর এই দিক থেকে একটু এগিয়ে যেতে হবে ডান দিকে। ডান দিকে একটু এগিয়ে চাকদা থানার মোড়, এই হচ্ছে চাকদা থানার মোড়। এইখান থেকেই কিন্তু টোটো পাওয়া যাবে। এই হচ্ছে চাকদহ থানা, আর এখানে এই দেখুন এই যে টোটোগুলো দাঁড়িয়ে থাকে, এখান থেকে আপনাদের টোটোয় উঠে বলতে হবে জটসরা জগন্নাথ মন্দির যাব। আমি চলে এসেছি একদম মন্দিরের সামনে। চাকদাহ থানার মোড় থেকে টোটোয় করে মন্দির অবধি আসতে সময় লাগলো 10 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 15 টাকা করে। নদিয়া জেলার চাকদহের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম হচ্ছে চাকদহের এই জগন্নাথ মন্দির। প্রায় 500 বছরের পুরনো এই মন্দিরটি গঙ্গার ধারে চাকদহের জসরা গ্রামে অবস্থিত। বৈষ্ণবদের কাছে এই মন্দিরটি গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান। স্বয়ং চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু দুবার এসেছিলেন এই মঠে। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। সামনেই এই অপূর্ব সুন্দর বিশাল বড় তোরণ, আর তোরণের যে লোহার গেট তার উপরে দেখুন লেখা রয়েছে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, শ্রী শ্রী জগন্নাথ মন্দির, শ্রীল জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ। এই বিশাল বড় লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকেই সামনেই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। মূল মন্দির প্রাঙ্গণের যে প্রবেশদ্বার তার সামনেই দেখুন বাঁদিকেই রয়েছে বিশাল এক নিম গাছ, আর সামনের এই যে বিল্ডিংটি দেখছেন এইটি হচ্ছে সাধু নিবাস। আর ডান দিকেই দেখুন এখানে মন্দিরের কিছু নিয়মাবলী লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে মন্দিরে পুরুষদের লুঙ্গি পরে এবং মহিলাদের নাইটি পরে প্রবেশ নিষেধ।
মন্দির প্রাঙ্গণে বা মন্দিরের ভেতরে কোনো রকমের নেশা করা যাবে না। মন্দির প্রাঙ্গণে নির্দিষ্ট স্থানে জুতো খুলে তারপরে মন্দিরে প্রবেশ করুন, এইরকম কিছু নিয়ম লেখা রয়েছে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে বাঁ দিকে তাকালে আপনারা দেখতে পাবেন কিছুটা দূরেই জগন্নাথ দেবের স্নান মঞ্চ। তবে সেইখানে আমরা পরে যাব, আগে চলুন মূল মন্দিরে প্রবেশ করা যাক। বেশ অনেকটা জায়গা নিয়ে এই অপূর্ব সুন্দর মঠটি গড়ে উঠেছে। মন্দিরের ভেতরে প্রবেশ করলেই মন শান্ত হয়ে যাবে। চারিদিকে সবুজে ঘেরা শান্ত নিরিবিলি আধ্যাত্মিক পরিবেশ। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে ডান দিকেই হচ্ছে জুতো রাখার জায়গা। এইখানে জুতো খুলে রেখে তারপর মূল মন্দিরে প্রবেশ করতে হবে। বাঁ দিকে রয়েছে পানীয় জলের ব্যবস্থা আর রয়েছে অফিস রুম। আপনারা যদি মন্দিরে ভোগ প্রসাদ নিতে ইচ্ছুক থাকেন তবে এই অফিস রুম থেকেই আপনাদের ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে হবে। মূল মন্দিরের সামনেই রয়েছে বিশাল বড় খোলা মন্দির প্রাঙ্গণ, আর পুরো মন্দির প্রাঙ্গণ শ্বেত পাথর দিয়ে সুন্দর করে বাঁধানো রয়েছে। আর এই মন্দির প্রাঙ্গণে মূল মন্দিরের ঠিক সামনাসামনি রয়েছে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বেল গাছ। এই যে সামনেই যে মন্দিরটি দেখছেন এইটি হচ্ছে এই মঠের মূল মন্দির, যে মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী শ্রী জগন্নাথ দেব। সামনেই বাঁধানো মন্দির প্রাঙ্গণ পেরিয়ে এসে এই বিশাল বড় নাট মন্দির। এই নাট মন্দিরে প্রবেশ করে আপনারা দেখতে পাবেন মূল মন্দিরের যে গর্ভগৃহ রয়েছে, গর্ভগৃহের ঠিক সোজাসুজি একটি স্তম্ভের ওপরে হাত জোড় করে বসে রয়েছেন গরুড় দেব। এই হচ্ছে গরুড় দেবের বিগ্রহ। গরুড় দেব হাত জোড় করে জগন্নাথ দেবের দিকে তাকিয়ে বসে রয়েছেন। নাট মন্দিরের ভেতরে সামনের ওপরের দিকে দেওয়ালে তাকালে আপনারা দেখতে পাবেন বিভিন্ন সময়কার বিভিন্ন বেশের চিত্র, অর্থাৎ জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবকে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন তিথিতে যেভাবে সুসজ্জিত করা হয় সেই সমস্ত সময়কার জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবের বিভিন্ন বেশের চিত্র এখানে রাখা রয়েছে। যেমন রাজরাজেশ্বর বেশ, গজানন বেশ, অবকাশ বেশ, শ্রাদ্ধ বেশ, এরকম বিভিন্ন সময়কার বেশের চিত্রপট রাখা রয়েছে। এই হচ্ছে জগন্নাথ দেবের মূল গর্ভগৃহ। তবে সামনের গেটটা এখন যেহেতু দেয়া রয়েছে সেই কারণে দেখতে একটু অসুবিধা হচ্ছে। জগন্নাথ দেবের ভোগ আরতির সময় এই গেট কিন্তু খুলে দেয়া হবে, তখন ভালোভাবে আপনাদের জগন্নাথ দেবকে দর্শন করিয়ে দেবো। এখন চলুন মন্দিরের চারদিকটা আমরা আরেকটু ঘুরে দেখে নিই। জগন্নাথ দেবের মূল মন্দিরের গর্ভগৃহের বাঁ দিকে রয়েছে আরও একটি কক্ষ। এইটি হচ্ছে শ্রী শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বিষ্ণুপাদ 108 শ্রী শ্রীমদ্ ভক্তিদয়তী মাধব গোস্বামী মহারাজের ভজন কুঠির। মাধব গোস্বামী মহারাজ বৈষ্ণব ধর্মের একজন গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক গুরু, যিনি 1904 সালে জন্মগ্রহণ করেন এবং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশনায় প্রচার কাজ শুরু করেন। পরে 1953 সালে নিজের প্রতিষ্ঠান গড়ে তোলেন। উনি শ্রীল প্রভুপাদের একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। জগন্নাথ দেবের মূল মন্দিরের গর্ভগৃহ প্রদক্ষিণ করার জন্য বেশ খানিকটা খোলা জায়গা রয়েছে চারিদিক দিয়ে। আর জগন্নাথ দেবের ঠিক মন্দিরের পেছন দিকটাই দেখুন, এই দিকটায় রয়েছে মন্দিরের রন্ধনশালা। সামনেই দেখুন এখানে অনেক সবজিপাতি রাখা রয়েছে। আর এইখানে দেখুন মন্দিরের যারা সেবায়িতরা রয়েছেন ওনারা এখন কর্মে ব্যস্ত। ভগবানের এখানে বাসনপত্র ওনারা পরিষ্কার করছেন। আর এই দিকটা হচ্ছে মন্দিরের রন্ধনশালা, বেশ বিশাল বড় কিন্তু জায়গাটা। আর এখানটায় দেখুন চেয়ার টেবিল রাখা রয়েছে। এই চেয়ার টেবিল পেতে চেয়ার টেবিলে বসিয়ে ভক্তদেরকে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আর এইখানটা হচ্ছে দেখুন মন্দিরের ভাড়ার ঘর। আর এই জায়গাটা দিয়ে দেখুন এইখানটায় মন্দিরের মূল রন্ধনশালা। এইখানেই কিন্তু রান্না হচ্ছে, নিত্যদিনকার যে ভোগ রন্ধন হয় সেটা কিন্তু এইখানেই হয়।
মূল মন্দিরের সামনেই বাঁদিকেই দেখুন এই যে বিশাল বড় বিল্ডিংটি দেখছেন, 3 তলা একটি বিল্ডিং, এইটি হচ্ছে মন্দিরের সাধু নিবাস। মন্দিরে যে সকল সেবায়িত সাধু সন্তরা রয়েছেন তারা কিন্তু এইখানেই থাকেন। আর মন্দির প্রাঙ্গণে এই যে জায়গাটা দেখছেন বিশাল বড় একটা টিনের সেট করা রয়েছে, এইখানটায় কিন্তু মন্দিরে যখন কোনো বড় অনুষ্ঠান হয় তখন এইখানেই সমস্ত ভক্তদের বসিয়ে প্রসাদ বিতরণ করা হয়। আর এইখানে কিন্তু একটা বিশাল বড় রন্ধনশালাও রয়েছে। কোনো অনুষ্ঠানের সময় ভক্তদের প্রসাদ বিতরণ করার জন্য যে প্রসাদ প্রস্তুত করা হয়, যে ভোগ প্রস্তুত করা হয়, সেটা কিন্তু এইখানে হয়। এখানে দেখুন প্রচুর কাঠ রাখা রয়েছে, আর এখানে বিশাল বড় বড় উনুন রয়েছে, আর রয়েছে বড় বড় সব কড়াই, গামলা, ডেক, এই সমস্ত জিনিস এখানে রাখা রয়েছে। আর এই দেখুন কি বিশাল বড় উনুনটা, উনুনটা মনে হচ্ছে একটা কুয়ো। এটা কিন্তু একটা না, আরও একটা রয়েছে দেখুন ওইদিকে, এরকম বড় বড় দুটো উনুন রয়েছে। আর এই কড়াইগুলো দেখুন, লোহার কড়াই, বিশাল বড় বড় কড়াইগুলো। আর এই দিকটা দেখুন একটা বেশ বড় বাগান রয়েছে, এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে দেখুন, পেঁপে গাছ, লেবু গাছ, কলা গাছ, বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে, অনেক গাছ রয়েছে এখানটায়। বন্ধুরা, আমরা তো মন্দিরটা দর্শন করলাম। মন্দিরে প্রবেশ করার আগেই আমরা বাঁদিকে যে স্নান মঞ্চ দেখেছিলাম, এবারে চলুন সেই স্নান মঞ্চটা আমরা দর্শন করে আসি। এইখানে জগন্নাথ দেবের স্নান যাত্রার সময় বিশাল বড় করে কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব পালন করা হয়। সেই সময় এখানে বিশাল বড় মেলা বসে, আর জগন্নাথ দেবকে মূল মন্দির থেকে এনে এই যে দেখছেন এখানে যে মঞ্চটি রয়েছে, এই মঞ্চের উপরে দেখুন একটি সিংহাসন করা রয়েছে, এই সিংহাসনে বসিয়েই জগন্নাথ দেবকে স্নান করানো হয়। আর সেই সময় কিন্তু বহু ভক্তরা আসেন এইখানে জগন্নাথ দেবের সেই স্নান যাত্রা দর্শন করতে। এই হচ্ছে জগন্নাথ দেবের স্নান মঞ্চ, বেশ উঁচু, আর মাঝখানে দেখুন একটি সিংহাসন করা রয়েছে, এই সিংহাসনেই জগন্নাথ দেবকে বসিয়ে স্নান করানো হয়। আচ্ছা বন্ধুরা, আমরা এই মঠের একজন সদস্যকে, মহারাজকে পেয়ে গেছি। তা ওনার কাছ থেকে আমরা এই মঠ সম্পর্কে কিছু কথা, কিছু তথ্য জেনে নেব। প্রণাম মহারাজ। আচ্ছা, এই মঠ কিভাবে গড়ে উঠলো সেটা একটু সংক্ষেপে যদি বলেন। শ্রীমন মহাপ্রভুর পার্ষদ জগদীশ পণ্ডিত ছিলেন, তিনি পুরীধামে গিয়েছিলেন। আচ্ছা। মহাপ্রভু যখন আবির্ভাব করলেন নবদ্বীপ মায়াপুরে, তখন জগদীশ পণ্ডিত সেই মহাপ্রভুর জগন্নাথ মিশ্র তার পিতা সতীমাতাকে মাতা অবলম্বন করে এবং জগন্নাথ মিশ্রকে পিতারূপে অবলম্বন করে ভগবান আবির্ভাব স্বয়ং কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসেছিলেন। ভগবান যখন আসেন তখন গুরু, মাতা, পিতা এগুলোকে তিনি করেন, করতে হয়, ড্রামা করতে হয়, তাকে স্বীকার করতে হয়। এগুলা ড্রামাটা হয় না। পিতামাতা স্বীকার করেন, তার পিতামাতা স্বীকার করেন, কৃতজ্ঞ করতে করেন। এগুলো খুব চমৎকার লীলা। এগুলো যারা শ্রবণ করবে তারা অন্য কিছু শুনতে ইচ্ছে হবে না তখন জগতে। তাই সাধুরা যারা এগুলা চর্চা করেন, অনুশীলন করেন, যারা ভোজন করেন, তারা তো অন্য কিছু শুনে সুখী হয় না, কোনো কিছুতেই তার সুখ হয় না, একমাত্র ভগবানের কথা শুনে তার সুখ হয় না। তাই সতীমাতার গিরের কাছেই, জগন্নাথ নিজের গিরের কাছেই জগদীশ পণ্ডিত ছিলেন। তিনি পুরীধামে গিয়েছিলেন, তখন পায়ে যেতে হয়, যেতে 1 মাস লাগতো, আসতে 1 মাস লাগতো। গাড়ি ঘোড়া ছিল না, নদী নালা ছিল, রাস্তাঘাটে অনেক বাধা বিপত্তি ছিল যাওয়ার জন্য, বর্ডার পার হওয়া। কিন্তু তিনি গিয়েছিলেন পায়ে হেঁটে, সাধারণ লোক যেত না, যারা বিশেষ অনুগামী মহাপ্রভুর পার্ষদ তারাই যেতেন। 1 মাস যেতে লাগতো, 1 মাস আসতে লাগতো। কিন্তু তখন একটা নবকলেবর হবে, পুরীধামে জগন্নাথের বিগ্রহ পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা।
সেই নবকলেবরটা কিন্তু বিশাল একটা ব্যাপার, বিশাল ব্যাপার। তাই নবকলেবর এই বিগ্রহ সমাহিত হয়ে যাবেন আর নতুন করে নবকলেবর হবে। যখন আষাঢ় মাসে 2টা অমাবস্যা হয়, তখন মলমাস হয়। মলমাসটা অন্যান্য মাসে হয়, কিন্তু আষাঢ় মাসে যদি হয় তখন বিগ্রহ পরিবর্তন হয় পুরীধামেতে। এটা 18 বছর, 20 বছর, 10 বছর, 15 বছর হয়, পরে অন্তর অন্তর হয়, কখন হবে ঠিক নেই। যারা জানে না তারা বলতে 12 বছর পর পর হয়, এটা নয়, এটা কখন হবে কোনো ঠিক নেই। কিন্তু আষাঢ় মাসে যদি হয় তো বিগ্রহ পরিবর্তন হয়। জগদীশ মন্দির যখন গিয়েছিলেন পুরীধামেতে পায়ে হেঁটে, আরও তার সঙ্গে 4 জন ছিল, তখন জগন্নাথের নিকট প্রার্থনা বিজ্ঞপ্তি জানালেন, আমি তো আর আসতে পারবো না, বৃদ্ধ হয়ে গেছি। তখন তো এমন তো নয় যে গাড়ির মতো উঠে পড়লাম, রাত্রে খেয়ে দিয়ে শুয়ে থাকলাম গাড়ির মধ্যে, সকালে নামাই দিল। পায়ে হাঁটা রাস্তা, 1 মাসের রাস্তা, চিন্তা করুন। আমার তো 1 মাইলে হাঁটা কথা চিন্তা করতে পারিনি এখন। তখন জগদীশ পণ্ডিতকে মহাপুরু বললেন যে আমার এই বিগ্রহ সমাহিত হয়ে যাবো, আমাকে নিয়ে চল, তুমি নিয়ে যাবে। কারণ তখন তো মানুষ যেতে পারে না, মহিলারা বেরোতেন না। তিনি জগদ্দীপকে দর্শন দিবেন, সেবা প্রদান করবেন, প্রসাদ দিয়ে উদ্ধার করবেন। তার এক কাজে ভগবান বহু কার্য করেন। তখন জগদীশ পণ্ডিতকে বললেন, আমাকে নিয়ে যাবে তুমি, আমি সমাহিত হব না। তখন রাজাকে সকল রাজারা ছিলেন, কয়েকজন রাজা ছিলেন, রাজাদের বিগ্রহ ছিল, সেবিত ছিল। এখনও রাজা আছেন। জগন্নাথের রথাগ্রে যদি ঝাড়ু না দেন রাজা, তাহলে জগন্নাথ উঠবে না। আচ্ছা। বললেন, রাজা তো আমাকে দিবে না, রাজাদের সেবিতে বিগ্রহ। রাজাকে সঙ্গে দেখালেন, আমার একজন প্রেমিক ভক্ত এসেছে, সেই ভক্তকে আমার এই বিগ্রহ দিয়ে দিবে, সমাধিত করবেন আমাকে। আচ্ছা। উত্তর গেটে তুলসী বাগান আছে, সেখানে সমাধি করা হয়, সেখানে নিত্য পূজা হয়। আপনারা যদি যান তো দেখতে পাবেন, উত্তর গেটে তুলসী বাগান আছে। তখন রাজা চিন্তা করলেন, ভাবলেন যে এরকম নবকলেবর আগে হয়েছিল, আর কোথাও যান নাই জগন্নাথ, এখন যেতে যাচ্ছেন, যার সঙ্গে নিশ্চয়ই ভগবানের অনেক মনোবাঞ্ছা আছে, পূর্ণ করবেন এবং জীবকে দর্শন দিবেন, তিনি সেবা প্রদান করবেন, প্রসাদ দিবেন, উদ্ধার করবেন। তো জগদীশ পণ্ডিত তিনি মহাভাগ্যবান, তাকে দেওয়াটাই বাঞ্ছনীয়। তখন দিলেন, জগন্নাথকে দিলেন। তখন জগন্নাথ বললেন, জগদীশ পণ্ডিত বললেন, আমি এই বিশাল বিগ্রহ কী করে নিব? পশ্চিমবঙ্গে পায়েটা রাস্তা, নদী নালা রয়েছে, কী করে নিব? বললেন, আমাকে একটা নতুন বস্ত্রে বাঁধবে, আমি শোলার মতো হালকা হয়ে যাব, তোমার কষ্ট হবে না। এইভাবে নিয়ে এসেছিলেন। আনতে আনতে যখন তিনি এই নদিয়ায় আসলেন, গঙ্গা দর্শন করলেন, তখন তিনি গঙ্গাকে স্তবস্তুতি করে গঙ্গায় তিনি স্নান করবেন। যেটা ব্রাহ্মণরা সাহত, তখন তো বেদ বিহিত কার্য করতেন ব্রাহ্মণরা, তারা বেদ স্তুতি গঙ্গার মহিমা বর্ণন করতেন, তারা বর্ণন করে স্তবস্তুতি করতে, তো গঙ্গাতে তারা স্নান করতেন। গঙ্গার সামনে এসেছে, আমি গঙ্গা স্নান করি নাই, আর 2-3 জনের মধ্যে একজন হাতে দিলেন উনি ঠাকুরকে। আচ্ছা। ঠাকুর কিন্তু ছোট্ট কিন্তু হয়ে গেল, এখন একটা পুতুল হয়ে গেল এই বিশাল বিগ্রহ, কাপড়ে বাঁধলেন। তখন দিয়ে উনি গঙ্গা স্নানে নেমেছেন, তখন বললেন যে আমি ভারী রাখতে পারছি না। আচ্ছা। হাতে দিলেন, উনি রাখতে পারছি না, খেয়ে দিলেন বাড়িতে, বা বিশাল বিগ্রহ হয়ে গেল। যেই বিগ্রহ দেখতে পাচ্ছেন, এই বিগ্রহ পুরীধামে ছিল, আর সেই বিগ্রহই এখন এখানে আছেন একই রূপেতে। আচ্ছা। এখানে তো ভগবানের নিত্য সেবা হয়, নিত্য সেবা হয়, অন্নভোগ হয়। অন্নভোগ হয়, নিত্যই অন্নভোগ হয়। আচ্ছা, সেই অন্নভোগ কি ভক্তদের বা দর্শনার্থীদের পাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, যারা আপনার প্রসাদ পাওয়ার ইচ্ছুক হন, দূরের লোক ফোন করে বুক করেন আমাদের কাছে, আচ্ছা। তারা এসে এখান থেকে আমাদের কুপন নিয়ে নেয়,
আচ্ছা, সেই প্রসাদ দেওয়া হয়। কুপন মূল্য কত? সব দিন সমান থাকে না, মিনিমাম 100 টাকা ধরুন, আচ্ছা তারপরে উপরেও হয় অনুষ্ঠান থাকলে আর কি। আচ্ছা। আর আপনাদের সঙ্গে যদি আগের থেকে যোগাযোগ করতে হয়, একটা ফোন নাম্বার যদি বলেন। হ্যাঁ, একটা ফোন নাম্বার বলুন। 9564743702। আর একবার। এই নাম্বারে 9564743702, আচ্ছা এই নাম্বারে বুক করবেন। আচ্ছা, আগের দিন বুক করতে হ্যাঁ, হবে। আগের দিন বুক করতে হবে। আচ্ছা আর দু একদিন হলে দিনে দিনেও হয়ে যায়, দু একদিন হলে অসুবিধা হয় না। আচ্ছা, এখানে এসে তাহলে যদি এখানে এসে কুপন বুক করতে হয় তাহলে কটার মধ্যে আসতে হয়? এখানে 12টার মধ্যে হয়, 12টার মধ্যে আসলে ঠাকুর দর্শন পাবে, তখন ভোগ হয়, আচ্ছা আহতি হয় 12:30টায় মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা। আর কখন প্রসাদ বিতরণ হয়? তারপরে প্রসাদ দেওয়া হয় 12:30 পৌনে পৌনে একটা প্রসাদ দেওয়া হয়। আচ্ছা, এখানে কি থাকার ব্যবস্থা আছে ভক্তদের না, কোনো? এখানে আমাদের কোনো গেস্ট হাউস নেই। আচ্ছা। আর এখানে কি কি অনুষ্ঠান হয় সারা বছরে? স্নান যাত্রা হয়, জগদীশ পণ্ডিত তিরুভাব, যিনি জগন্নাথকে এনেছিলেন তার তিরুভাব উৎসবটা হয় আচ্ছা। আপনার জানুয়ারি মাসে। হুম। আর জুন মাসে হয় স্নান যাত্রা, তারপর দোল পূর্ণিমা, আপনার জন্মাষ্টমী, আচ্ছা রাধা অষ্টমী, অন্নকূট, এগুলো হয়। আচ্ছা। আচ্ছা, এখানে শুনেছি যে রথযাত্রা হয় না, সেটা কি না, কারণে? রথযাত্রা জগদীশ পণ্ডিত আমল থেকে হয় না, আচ্ছা। তখন জানি না, ভগবানের ইচ্ছা এগুলা। কেননা ভগবান তো ভক্তের দুঃখ সবসময় দেখেন, হুম ভক্তের সুবিধা অসুবিধা তিনি দেখেন তিনি। হুম হুম। তখন তো সংকীর্ণ রাস্তা ছিল, গ্রামগঞ্জ ছিল, সংকীর্ণ রাস্তা ছিল। আচ্ছা হুম, তখন এই সমস্ত রাস্তাঘাট ছিল না এরকম আচ্ছা। ধরনের, তখন গ্রামগঞ্জ ছিল, গাড়ি ঘোড়া ছিল না, বাচ্চা ছিল না, 500 বছর পূর্বে যা ছিল আর কি। হুম হুম। এই গঙ্গা পথে যাতায়াত ছিল, সব কিছু এক্সপোর্ট ইম্পোর্ট গঙ্গার পথেই হতো তখন। আচ্ছা এই জন্য তখন থেকেই রথযাত্রা হয় না। তারপর আমরা প্রাচীন লোকের মুখে শুনেছি, একজন ধনাঢ্য বিশেষ ব্যক্তি, তিনি এক রথ নির্মাণ করতেন, ঠাকুর রথে তুলবেন, আচ্ছা কিন্তু রথে তুলতে পারে না, রথ ভেঙে গেছে, আচ্ছা। তারপর থেকে রথ করেন না। সেই থেকেই রথযাত্রা বন্ধ। না, আচ্ছা। আর এখানে তো জগন্নাথ দেব একা রয়েছেন। একা আচ্ছা একা আছেন, কিন্তু এখানে মহাপ্রভু দুইবার এসেছেন। মহাপ্রভু শ্রীহস্তিতে তার নিজের বিগ্রহ, গৌরগোপাল বিগ্রহ এখানে জগদীশ পণ্ডিতকে দিয়ে গেছেন, আচ্ছা সেই বিগ্রহ আছে এখানে, সেবিত আছে। আর যে লাঠি দ্বারা এনেছিলেন, যে যষ্টির সাহায্যে বেঁধে এনেছিলেন, হুম। সেই যষ্টিটাও সংরক্ষিত আছে এখানে আচ্ছা, মন্দিরে। ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। তো বন্ধুরা, এই মঠের মহারাজের কাছ থেকে আমরা এই মঠ সম্পর্কে কিছু তথ্য জেনে নিলাম, আর এই মঠ গড়ে ওঠার কিছু সংক্ষিপ্ত ইতিহাস আমরা জেনে নিলাম। এদিকে দেখুন, জগন্নাথ দেবের গর্ভগৃহের দরজাও খোলা হয়ে গেছে, এখন ওনার ভোগ আরতির সময়। আর এই ভোগ আরতির সময় আপনাদের এবারে জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ আমি দর্শন করাচ্ছি। সামনে দেখুন জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয়েছে, আর ভোগ নিবেদনের পর এখন জগন্নাথ দেবের আরতি শুরু হয়েছে। গর্ভগৃহে সুসজ্জিত অপূর্ব সুন্দর কাঠের সিংহাসনে মাঝখানে বিরাজ করছেন শ্রী শ্রী জগন্নাথ দেব। জগন্নাথ দেবের এই শ্রীবিগ্রহই পুরীধামের মন্দিরে সেবিত হতেন। জগদীশ পণ্ডিত সেই পুরীধাম থেকে জগন্নাথ দেবের এই শ্রীবিগ্রহ, এই কলেবর এই স্থানে নিয়ে আসেন। আপনারা পুরীধামের জগন্নাথ দেবকেই কিন্তু চাকদহের এই জগন্নাথ মন্দিরে দর্শন করছেন। জগন্নাথ দেব কিন্তু এখানে একাই বিরাজ করেন। পুরীধাম থেকে শ্রী জগদীশ পণ্ডিত জগন্নাথ দেবকেই এখানে এনেছিলেন, ওনার সঙ্গে দেবী সুভদ্রা ও বলরাম দেবকে আনতে পারেননি। জগন্নাথ দেবের বাঁ দিকে রয়েছেন রাধাবল্লভজিউ ও গৌরগোপাল বিগ্রহ, আর ডান দিকে রয়েছেন রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের বিগ্রহের ডান দিকে একটি কাঁচের বাক্সে রাখা রয়েছে সেই দণ্ডটি। জগদীশ পণ্ডিত যে দণ্ডে জগন্নাথ দেবকে কাপড়ে করে বেঁধে ঝুলিয়ে এনেছিলেন, সেই দণ্ডটিই রাখা রয়েছে। এখন দেখছেন গর্ভগৃহে ভগবানের আরতি হচ্ছে, ভোগ আরতি। প্রথমে ধূপ আরতি হয়ে গেছে, এখন হচ্ছে পঞ্চপ্রদীপের আরতি।
তো বন্ধুরা, যৎসরা জগন্নাথ মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।